আসসালামু আলাইকুম, Try.Fulfill এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কালচার এন্ড ইম্পেরিয়ালিজম এর একটি প্রশ্ন করছি। ডিসকাস দি রুল অফ দি ইংলিশ নোভেলস ইন পারপিচুয়েটিং ইম্পেরিয়াল রুল। সাম্রাজ্যবাদকে স্থায়ী করার জন্য ইংলিশ নোভেল বা উপন্যাসের ভূমিকা কি ছিল? এটি হচ্ছে প্রশ্ন। আমরা স্টাডি গাইড থেকে পড়ছি। যেহেতু স্টাডি গাইড থেকে পড়ছি, পড়তে সুবিধা হবে, পেজ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পেজটা বের করে আন্ডারলাইন করবে পয়েন্টগুলো এবং দেখে দেখে যাবে। শুরু করছি পড়া। Introduction. Edward Said has analyzed English novels and other books with their dual purpose. এটার লেখক হচ্ছেন এডওয়ার্ড ওয়াদি সাইদ। তিনি হচ্ছেন একজন ফিলিস্তিনি আমেরিকান। তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের এই পার্টের সামারির ভিডিওতে আছে, সেখানে এটাকে দেখে নিলে প্রশ্নটি বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো এডওয়ার্ড ওয়াদি সাইদ তিনি ইংলিশ নভেলের দুই ধরনের ব্যাখ্যা করেছেন। এগুলো সাহিত্যিক ব্যাখ্যা, আর এগুলোর যে রূপক ব্যাখ্যা, কিভাবে এগুলো ইম্পেরিয়ালিজমকে সহায়তা করেছে স্থায়ী করতে, অথবা ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের একটি অংশ হিসেবে কাজ করেছে, সেটি তিনি ব্যাখ্যা করেছেন। ফার্স্ট, they are estimable and admirable works of art and learning which gives us not only pleasure but also profit. তিনি বলেছেন এই নোবেলগুলো সাহিত্যের ক্ষেত্রে অন্যতম একটি রচনা, যেগুলো আমাদেরকে আনন্দ দেয় এবং আমাদেরকে লাভবান করে বিভিন্ন দিক থেকে। নোবেল পড়ার মাধ্যমে আমরা লাভবান হই। সেকেন্ড, the English novels played a great role in perpetuating imperial culture because in his view without empire there would be no European novel. ওকে, তো তিনি নোবেলের আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে নোবেলগুলো হচ্ছে সাম্রাজ্যবাদকে স্থায়ী করার একটা মাধ্যম। সাম্রাজ্যবাদের যারা প্রতিভূ ছিল তারা সাম্রাজ্যবাদকে স্থায়ী করার জন্য ইংলিশ নোভেলকে ব্যবহার করেছে, এবং নোভেলগুলো তারা সাম্রাজ্যবাদের অনুগামী হয়ে কাজ করেছে। তো এই হচ্ছে নোভেলের দুইটা ভূমিকা। If we study the impulses behind it, we shall find a kind of convergence between the patterns of the narratives and the complex ideological aspect underlying the tendency to imperialism. বলছে আমরা যদি এই বিষয়টাকে আরো একটু ভিতরে গিয়ে দেখি, তাহলে দেখতে পারবো যে ন্যারেটিভ বা এই নোভেলগুলোর যে লেখার নমুনা বা নোভেল লেখার যে ধরন রয়েছে, এই ধরন আর ইম্পেরিয়ালিজমের প্রতিষ্ঠার একটা পরোক্ষ প্রচেষ্টা, এই দুইটা বিষয় একসাথে পাওয়া যাবে এই নোভেলের মধ্যে, যদি আমরা একটু ডিপলি এগুলো বিশ্লেষণ করি। ওকে, তো কনভার্জেন্স একটা নতুন শব্দটা অর্থ হচ্ছে এক কেন্দ্রীভূমিকতা, এক কেন্দ্রের দিকে নিয়ে যায়, মানে দুইটাই এক কেন্দ্রে চলে আসে, একসাথে হয়ে যায়। The novel or the culture in the broad sense didn't, however, cause imperialism, but the novel as a cultural medium and imperialism as a ruling power were unthinkable without the existence of each other. এখানে বলছেন যে নোভেলগুলোকে সরাসরি ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠাতা বলা যায় না, এগুলোর মাধ্যমে যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হয়েছে সেটা বলা যায় না, কিন্তু বলছে যে নোভেলগুলো সাংস্কৃতিক একটা মাধ্যম হিসেবে সাম্রাজ্যবাদকে তারা সমর্থন করেছে, এগুলোকে গড়তে সহায়তা করেছে এবং এগুলোর পক্ষে একটা অবস্থান গ্রহণ করেছিল। আর সাম্রাজ্যবাদ এবং তৎকালীন কালচারাল মিডিয়াম হিসেবে নোভেলের মধ্যে অনেক বড় একটা সম্পর্ক ছিল, আর একটা ছাড়া আরেকটাকে চিন্তা করা যেত না। This idea may be illustrated from Dickens' Great Expectations. তো এই বক্তব্য দেওয়ার পরে এডওয়ার্ড ওয়াদি সাইদ তিনি সেখানে একটা এক্সাম্পল দিয়েছেন যে কিভাবে নোভেল সাম্রাজ্যবাদকে সত্যায়িত করে বা সাম্রাজ্যবাদের পক্ষে কথা বলেছিল ইংলিশ নোভেলগুলো। একটা এক্সাম্পল হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। এটা উপন্যাস, লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স, 1861 সালে প্রকাশিত। এটার মধ্যে কি হয়েছিল? গ্রেট এক্সপেকটেশনস অ্যানালাইজড, এটা নিয়ে আলোচনা করেছেন এডওয়ার্ড সাইদ এই পার্টের মধ্যে, যে এটাতে কিভাবে সাম্রাজ্যবাদকে সাপোর্ট করে লেখক এটা লিখেছেন। Said estimates Great Expectations as a novel about self-delusion, the hero's vain attempts to become a gentleman without hard work or any aristocratic source of income. তো এখানে বলছেন যে এই নাটকের মধ্যে যে হিরো ছিল, নাটক না উপন্যাসের মধ্যে যে হিরো ছিল, সে আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছিল। তার ভেইন অ্যাটেম্পট ছিল, মানে তার একটা ফালতু চিন্তা ভাবনা ছিল যে সে একটা জেন্টলম্যান হয়ে যাবে, একজন ভদ্র মানুষ হয়ে যাবে, কোনো হার্ড ওয়ার্ক ছাড়া, কোনো পরিশ্রম করবে না, কিন্তু সে একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাবে, সে অ্যারিস্টোক্রেটিক হয়ে যাবে, সে একজন ধনী মানুষ হয়ে যাবে কোনো পরিশ্রম ছাড়াই। এটা এই নাটকের নায়কের চিন্তা ভাবনা ছিল। নায়কের নাম হচ্ছে পিপ।
The hero in his early life helps a condemned convict, Abel Megwitch. তো এই নাটকের মেইন কাহিনীর মধ্যে একজন উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মেগউইচ। এই মেগউইচকে নাটকের যে হিরো ছিল তার নাম হচ্ছে পিপ, সে ছোটবেলায় তাকে সাহায্য করেছিল পালিয়ে যাওয়ার জন্য। তাকে কিছু খাবার দিয়ে সে সহায়তা করেছিল। মেগউইচ সে পালিয়ে এসে তার বাড়িতে এসে বলেছিল যে কিছু খাবার দেওয়ার জন্য, তখন সে ঘর থেকে কিছু খাবার নিয়ে যায়। তো এরপরে সাথে সাথে মেগউইচকে আবার গ্রেফতার করা হয়, তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়া ছিল হচ্ছে ব্রিটেনের কলোনি। On being transported to Australia, pays back his benefactor Pip with large sums of money by a lawyer. তো সে যখন অস্ট্রেলিয়া চলে যায়, সেখানে গিয়ে একটা খামার তৈরি করে, যেহেতু সে কলোনিয়ালিজমের একজন প্রতিভূ, সে সেখানে গিয়ে খামার তৈরি করে সেখান থেকে সে উপার্জন করে অর্থ নিয়ে আসে, সেগুলো সে পাঠায় পিপের কাছে ইংল্যান্ডে। তো পিপ এই টাকাগুলো পেয়ে সে অনেক লাভবান হয়। Pip, however, thinks that Miss Havisham, a wealthy woman, has been his patron. তো সে মনে করে যে মিস হেভিশাম নামের একজন মহিলা, সে হয়তো এই টাকাগুলো তাকে দিচ্ছে। পিপ মনে করেছিল, সে জানতো না যে মেগউইচ তাকে টাকাগুলো দিচ্ছিল। সে তো তার তেমন বেশি পরিচয় হয়নি, সে সামান্য সময় তাকে সাহায্য করেছিল পালিয়ে যাওয়ার সময়। তো এই হচ্ছিল বিষয়। মেগউইচ reappears illegally in London but as a criminal he is unwelcome to Pip. তো মেগউইচ গল্পের শেষের দিকে সে আবার লন্ডনে ফিরে আসে, যদিও সে জানতো যে এখানে আসলেই সে বিচারের সম্মুখীন হবে, তার শাস্তি হয়ে যাবে। তারপরেও সে পিপের প্রতি একটা তার ভালোবাসা ছিল, এজন্য সে লন্ডন চলে আসে। আসার পরে পিপ তাকে আনওয়েলকাম করে, স্বাগতম জানায় না, কারণ সে একজন অপরাধী, সে অপরাধ করে তাকে পাঠানো হয়েছিল সেখানে, সে আবার ফিরে এসেছে। ফাইনালি হি অ্যাকনোলেজেস মেগউইচ ফেটালি ইল। তো পিপ যে মেয়েকে পছন্দ করত, যে মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, সেই মেয়ের বাবা হিসেবে প্রমাণ হয় মেগউইচ। তখন সে স্বীকার করে যে মেগউইচকে তার ফাদার হিসেবে, ফেটালি ইল এজ হিজ সারোগেট ফাদার। তখন এই মেগউইচ সে ইল হয়ে যায়, তাকে গ্রেফতার করা হয়, শাস্তি পায় সে। Though he is from Australia, he a penal meant for rehabilitation but not repatriation. তো যেহেতু সে একটা কলোনি থেকে ফিরে এসেছে, এজন্য তাকে আর আবার নরমাল জীবনে ফিরে যেতে দেওয়া হয়নি, তাকে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন করা হয়েছিল। এবং এক সময় এই মেগউইচ সে মারা যায়। তো এই ছিল হচ্ছে এটার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। গ্রেট এক্সপেকটেশনের কাহিনী। যদিও মেগউইচটা এখানে ইম্পেরিয়ালিজমের সাথে সম্পর্কিত, মেইন ক্যারেক্টার কিন্তু হচ্ছে পিপ। ওকে, তো এখানে আমরা দেখি ইম্পেরিয়াল রুল ইন অস্ট্রেলিয়া ইজ রিভিলড ইন নোভেলস। তো এটার মধ্যে কিভাবে অস্ট্রেলিয়ার মধ্যে ইম্পেরিয়ালিজমটা ফুটে উঠেছে এটা ব্যাখ্যা করার জন্য বলছে এখন। Thus Great Expectations reveals a vast history about the imperial rule in Australia, a wide colony in which Megwitch and Dickens can be located as participants through the novel and through the experiences of England and its overseas territories. তো বলছে এই যে গ্রেট এক্সপেকটেশনস, এখানে অস্ট্রেলিয়ার ইম্পেরিয়াল রুল বা সাম্রাজ্যবাদী তাদের ভূমিকা সেটাকে তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়া একটা হোয়াইট কলোনি ছিল, ইংল্যান্ডের একটা কলোনি ছিল। এখনো অস্ট্রেলিয়া তারা ব্রিটেনের রানীকে রানী হিসেবে মানে এবং কমনওয়েলথের সদস্য। তারপরে বলছে যে তারা সেখানে ইংল্যান্ডের যে এক্সপেরিয়েন্স সাম্রাজ্যবাদের সেটা এখানে ফুটে উঠেছে। ইজ অফ ওভারসিজ টেরিটরিজ, ওভারসি মানে হচ্ছে বিদেশ, তার দেশের বাইরে যে ক্ষমতায় যে অঞ্চলগুলো ছিল, কলোনিগুলো ছিল, সেগুলোর অবস্থা এখানে ফুটে উঠেছে। ইন দ্য নোভেল দি প্রহিবিশন প্লেসড অন মেগউইচ রিটার্ন ইজ নট অনলি পেনাল বাট অলসো ইম্পেরিয়াল। তো মেগউইচকে ইংল্যান্ডে ফিরে আসার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় কারণ সে একটা কলোনিতে চলে গিয়েছিল। এটা হচ্ছে একটা ইম্পেরিয়াল সাম্রাজ্যবাদী একটা চরিত্র। That is, subjects could be transported to exotic places but couldn't be allowed to return to metropolitan area. তো এটা প্রকাশ পায় যে ইংল্যান্ডের যারা নাগরিক তারা হতে পারে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হতে পারে অন্য কোনো দেশে অথবা তাদের কলোনিতে, কিন্তু তারা আবার তাদের দেশে ফিরে আসতে পারবে না। এটা ফুটে উঠেছে এই উপন্যাসের মধ্যে। অথবা মেট্রোপলিটন এরিয়া, উন্নত এলাকায় তারা আসতে পারবে না ফিরে। This idea may also be illustrated by two more recent books, Robert Hughes' The Fatal Shore, Paul Charter's The Road to Botany Bay. ওকে, তো বলছি যে অন্য আরো দুইজন লেখকের লেখার মধ্যে এটা ফুটে ওঠে। তারপরে আসছে আমাদের কনক্লুশন। তো এখানে তিনি এক্সাম্পল দিয়েছেন যে এই নোভেলের মধ্যে কিভাবে ইম্পেরিয়াল রুলটাকে
প্রতীকীকায়িত করা হয়েছে। ইম্পেরিয়ালিজমকে তারা সেখানে সমর্থনের মতো একটা অবস্থায় নিয়ে গিয়েছিল। এখন আসছে আমাদের শেষের যেগুলো। টু কনক্লুড, দ্য রাইজ এন্ড ডমিনেন্স অফ দ্য ইংলিশ নোবেল ডিউরিং দ্য 19th century was virtually undisputed. তো 19 শতকে যে নভেলগুলো শুরু হয়, নভেল লেখার একটা যাত্রা শুরু হয়, সেগুলো বিতর্কের বাহিরে ছিল, যেহেতু তখন ইংল্যান্ডের টেরিটরি ছিল, প্রায় বেশিরভাগ এলাকা পৃথিবী তার দখলে ছিল। The durable power of British imperialism was depicted in the novel in a way not found anywhere. তো তাদের যে একটা ক্ষমতা, তারা যে ক্ষমতাবান ব্রিটিশরা, তাদের সাম্রাজ্যবাদের শক্তিটা যে অনেক বেশি শক্তিশালী, এটা ফুটে উঠেছে নোভেলের মধ্যে, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। To the continuity of British imperial policy throughout the 19th century was accompanied actively by the novels depiction of Britain as an imperial center. তো নোভেলগুলোর মাধ্যমে তুলে ধরা হয় যে ব্রিটেনটা হচ্ছে সাম্রাজ্যবাদের একটা কেন্দ্র, এটা অনেক বড় একটা সাম্রাজ্য, শক্তিশালী সাম্রাজ্য। এগুলো তৎকালীন লেখকরা তাদের লেখার মধ্যে তুলে ধরতেন। Although novels didn't directly call the people to go out and colonize, they rarely stood in the way of rising imperial process. আচ্ছা, তো বলছে যে যদিও নোভেলের লেখকরা তারা সরাসরি বলতেন না যে তোমরা যাও একটা দেশকে দখল করে ফেলো, সেটা সবকিছু শোষণ করে নিয়ে আসো, তারা কোনোদিনই ইম্পেরিয়ালিজমের বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াননি। এটার মাধ্যমেই প্রমাণ হয়েছে তারা সেটার পক্ষে ছিলেন। This operation of the novels without any direct reference to empire was an excellent demonstration of imperial culture. তো তারা যেহেতু সরাসরি এম্পায়ার বা সাম্রাজ্যবাদকে সমর্থন করেননি, কিন্তু আন্ডারলাইন ভাবে বা পরোক্ষভাবে সেগুলোর পক্ষে তারা জোরদার কথাবার্তা বলেছিলেন, সেজন্য বলা হচ্ছে যে এগুলো সাম্রাজ্যবাদী সংস্কৃতির একটা বড় ধরনের প্রকাশ। This was the reason for the continuity and pervasiveness of imperialism all over the world. তো বলছে যে এটাই হচ্ছে কারণ সাম্রাজ্যবাদ পুরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার, আর হচ্ছে সাম্রাজ্যবাদের যে ক্রমধারা সেটা চলে যাওয়ার একটা কারণ ছিল এটা। এই নোভেলগুলো সাম্রাজ্যবাদকে সমর্থন করেছিল এটা। ওকে, বুঝতে পেরেছেন কিনা প্রশ্নটি ভালো করে এটা কমেন্টে জানাবে। আর যদি কোনো কিছু না বুঝে থাকো, কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে। আর কোনো প্রশ্ন কঠিন লাগলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে বলবে, এবং সেখান থেকেই তৈরি করার চেষ্টা করবো লেকচার। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। অবশ্যই যে সকল ফ্রেন্ডরা আমাদের এই চ্যানেল সম্পর্কে জানে না, ভিডিওগুলো পায়নি, তাদেরকে দেওয়ার চেষ্টা করবে, সবাইকে হেল্প করবে, যেহেতু পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।